আজ রাতে আমরা সাম্প্রতিককালে ঘটা এমন একটা কেসের দ্বিতীয় ভাগ দেখাতে চলেছি যেটা শুনে গোটা দেশ চমকে গিয়েছিল। একজন খুবই নিষ্ঠুর আর ধূর্ত ক্রিমিনাল বলিউডের ডিল মেকার হবার ছদ্মবেশে দুজন যুবকের নিরুদ্দেশ হওয়ার সঙ্গে যুক্ত ছিল। একজন অভিনেতা হতে চাইতো আর অন্যজন প্রডিউসার। কিন্তু কি হলো তাদের সাথে, আসুন দেখা যাক। কে আছেন? কে আপনারা? কোথা থেকে এসেছেন? পুলিশ। ভেতরে কে আছে? সাহেবেরা। স্যার, ওরা ভেতরেই আছে। স্যার, অভিষেক ঘরের ভিতরেই আছে। কি হয়েছে স্যার? স্যার স্যার এই চল। কোথায় নিয়ে যাচ্ছেন স্যার? আরে আরে বলবেন তো স্যার, চল প্লিজ। বিক্রম দেশমুখ ওরফে বরুণ সুরি মুম্বাইয়ের একজন মারাত্মক অপরাধী অবশেষে চিপলুন রত্নাগিরিতে ধরা পড়ল। আর ওর সাথেই ওর সঙ্গী দেবেনও ধরা পড়ল। আর সেই সাথেই পুলিশ পেয়ে গেল অভিষেক বাত্রাকে। ড্রাগের নেশায় চুর অভিষেক বাত্রা এই কথাটা ঘুণাক্ষরেও টের পায়নি যে তার বাবাকে তারই বাড়িতে নির্দয়ভাবে খুন করা হয়, আর সেটাও সেই লোকেদের হাতে যাদেরও বিশেষ বন্ধু মনে করত। ক্রাইম ব্রাঞ্চের টিম এই সফল মিশনের পর মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হলো। কিন্তু মহারাষ্ট্রের পাহাড়ি এলাকার মতোই এই কেসটাতেও অনেক চড়াই উতরাই বাকি ছিল। স্যার, ক্রাইম ব্রাঞ্চের টিম বিক্রম দেশমুখকে নিয়ে চিপলুন থেকে রওনা দিয়েছে, আর ওদের সঙ্গে দেবেনও ধরা পড়েছে। সঙ্গে অভিষেক বাত্রাও আছে। ঠিকঠাকই আছে, কিন্তু ওকে এটা বলা হয়নি যে ওর বাবার সঙ্গে ঠিক কি হয়েছে। যতক্ষণ না পর্যন্ত অভিষেক বাত্রাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ততক্ষণ ও আমাদের সন্দেহের তালিকায় আছে। অর্জুন খুব ভালো কাজ করেছে। কখন পৌঁছাবে ও? স্যার, মিনিমাম 2-3 ঘন্টা লাগবে। এখন 1টা বাজে, 4:30-র মধ্যে পৌঁছানোর কথা। তাহলে তুমি 5টায় প্রেস কনফারেন্স রাখো, আর ওদের বলো সোজা কনফারেন্সে চলে আসতে, আসামিদের নিয়ে।
হ্যাঁ সুনীল, কত দূরে তোমরা? স্যার ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়েতে পৌঁছে গেছি, আধ ঘন্টায় পৌঁছে যাব। ঠিক আছে, আমি প্রেস কনফারেন্সটা শুরু করছি, তোমরা তাড়াতাড়ি পৌঁছাও। হ্যালো, দিল্লির বিজনেসম্যান শ্রী অমর বাত্রার মার্ডারটা এই শহরে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। আমার এটা জানাতে খুব ভালো লাগছে যে এই কেসে ইনভলভ সমস্ত আসামিকে ক্রাইম ব্রাঞ্চ অ্যারেস্ট করেছে। ওই লোকগুলো কারা স্যার? শুনেছি কোনো বলিউড অ্যাক্ট্রেসও ইনভলভড আছে। মনিকা সুদ একজন স্ট্রাগলিং অ্যাক্ট্রেস। ওনার সঙ্গে এই কেসের কতটা ইনভলভমেন্ট আছে সেটা আমাদের জানতে হবে। আর ওর নকল ভাই বরুণ সুদ, ওই এই কেসটার মাস্টার মাইন্ড। আর তার সাথে ছিল সাহিল, যাকে আমরা আগেই অ্যারেস্ট করেছি, আর দেবেন, যাকে বরুণ সুরির সাথে চিপলুনে অ্যারেস্ট করা হয়েছে। অমর বাত্রার ছেলে অ্যাক্টর অভিষেক বাত্রা, ও কি ওর বাবার খুনের সঙ্গে জড়িত ছিল? আপাতত আমরা শিওর নই। স্যার, একটা সোর্স থেকে জানতে পেরেছি যে বরুণ সুরি আসলে একটা হিস্ট্রি শুটার ক্রিমিনাল বিক্রম দেশমুখ, যাকে কয়েক বছর আগে একটা ডাবল মার্ডার কেসে অ্যারেস্ট করা হয়। আপনার সোর্সেস একদম অন ডট। এই বরুণ সুরি আসলে বিক্রম দেশমুখ। স্যার, এই ইনফরমেশনটা পেয়েছি যে 2005 সালে বিক্রম দেশমুখ ওই ডাবল মার্ডার কেসে জামিনে মুক্তি পায়, আর তখন থেকেই ও উধাও ছিল। আমরাও এই ইনফরমেশনটা পেয়েছি। স্যার, আপনার কি মনে হয় বিক্রম দেশমুখ কি পুলিশ ফোর্সের ভেতর থেকে কোনো সাহায্য পেয়েছে? নইলে ও বরুণ সুরি হয়ে এত সহজে প্রকাশ্যে কি করে ঘুরে বেড়াচ্ছে? একজন নতুন বলিউড ফিল্ম প্রডিউসার গায়েব হয়েছেন, এর পেছনেও নাকি ওর হাত রয়েছে। আর তাছাড়াও ওই গ্যাংয়ের গাড়ি থেকে একটা পুলিশ ইউনিফর্মও নাকি পাওয়া গেছে। বুঝতে পারি না আপনাদের কাছে এই ইনফরমেশনগুলো পৌঁছে যায় কিভাবে, বাট ইয়েস, আমি একটা কথা নিশ্চিতভাবে স্বীকার করে নিচ্ছি যে কোনো একটা ল্যাপসেস নিশ্চয়ই ছিল, কিন্তু ইনভেস্টিগেশন চলছে। স্যার, চিপলুন থেকে আপনাদের টিম কখন ফিরছে? হ্যাঁ রানে, বলো। স্যার, আপনারা কোথায়? ট্রাফিক জ্যামে আটকে গেছি, ট্রাফিক খুললেই যাচ্ছি। প্রেস কনফারেন্স শুরু হয়ে গেছে স্যার, আপনাদের অপেক্ষায় রয়েছে। হ্যাঁ, আসছে। অজয় স্যার, এই ট্রাফিক জ্যামটা ক্লিয়ার করতে না পারলে আমরা পৌঁছতে পারবো না। গাড়িটা একটু চাপুন। রামরাও, প্রতাপ, তোমরা পেছনে এসে এদের উপর নজর রাখো। আমি নেমে স্যারদের হেল্প করছি। তোমরা বাইরে কেন বেরোলে? বলেছিল তোমাদের বাইরে বেরোতে? সরি স্যার, আমি তো আপনাদের সাহায্য করতেই নিচে নেমেছি। কিন্তু ওর হাতে তো হাত করা পড়ানো ছিল, তাহলে ও পালালো কি করে? স্যার, গুরুনাথ স্যার আমাকে আর রামরাওকে পিছনে আসতে বললেন, তার মধ্যে দেশমুখ আচমকা পালিয়ে গেল। কিন্তু স্যার, ওর হাতের হাত করা খোলা ছিল। স্যার, আপনি আমার প্রশ্নের উত্তর দিলেন না। বিক্রম দেশমুখ জামিনে মুক্তি পাওয়ার পর তাকে এক্সপান্ডার কভার কেন করা হয়? ওকে ধরার জন্য কি কি করা হয়েছিল?
সরি, একটা এমার্জেন্সি এসে গেছে, সেই জন্য আমাকে প্রেস কনফারেন্সটা এখানেই শেষ করতে হচ্ছে। বাট আই প্রমিস আমি কালকে নিজেই আপনাদের আবার ফোন করবো। এক্সকিউজ মি প্লিজ। স্যার এই এমার্জেন্সি কি এই কেসের সঙ্গে রিলেটেড? স্যার কিরকম এমার্জেন্সি এটা স্যার? স্যার স্যার এখানে এখনো বিক্রম দেশমুখ পৌঁছলো না কেন স্যার? 2005 সালে কুখ্যাত অপরাধী বিক্রম দেশমুখ ডবল মার্ডার কেসে বেল পেয়েছিল, কিন্তু বেল অর্ডার না মেনে সে পালিয়ে গিয়েছিল। তখন থেকে ওকে ধরাই যায়নি, আর ওর কেস ফাইল একটা রহস্য হয়ে রয়ে গিয়েছে। 7 বছর পর বিক্রম দেশমুখ বরুণ সুরি হয়ে ফিরেছিল, যেন ওর পুনর্জন্ম হয়েছে। কিন্তু সে আরো একবার একটা মার্ডার কেসের সঙ্গে যুক্ত হলো। পুলিশ বিক্রমের থেকে এই 7 বছরের প্রতিটা দিনের হিসেব নেওয়ার আগেই বিক্রম খাঁচা ভেঙে পালিয়েছিল। এবার পুলিশের উপর প্রশ্ন আর অভিযোগের তীর ধেয়ে আসতে লাগলো। হাত করা খুলে গেল আর সকলের চোখের সামনে থেকে বিক্রম দেশমুখ পালিয়ে গেল। এটা কি আমাকে কোনো বিগ গ্রেড ফিল্মের স্ক্রিপ্ট শোনাচ্ছ নাকি? স্যার এই পুরো ঘটনার দায় আমি নিচ্ছি। আমি প্রেসের সামনে হাত জোড় করে এটা বলতে পারবো না যে আমাদের লোকেরা ভুল করে ফেলেছে আর তার জন্য আমাদের ক্ষমা করে দিন। আমার বিক্রম দেশমুখকে চাই, যে কোনো অবস্থায় চাই। স্যার বিক্রম দেশমুখকে নিশ্চয়ই ধরে ফেলবো, এবং সেটা খুব তাড়াতাড়ি ধরা চাই। প্রেসের কাছে এই খবরটা পৌঁছে যাওয়ার আগে সারা শহরে সারা দেশে আমাদের নিয়ে মজা করা হবে। তার আগেই ওকে ধরে নিয়ে এসো। ইন্সপেক্টর ওয়াগলে ক্রাইম ব্রাঞ্চ। সুনীল স্যার, ওই জাইলো গাড়িটা যেটা অভিষেক বাত্রার কম্পাউন্ডে পাওয়া গেছিল, স্যার ওটাই লাগানো নাম্বার প্লেট অরিজিনাল। কার গাড়ি ওটা? স্যার ওটা আপনারই টিমের পিএসআই গুরুনাথ মাত্রের গাড়ি। স্যার বিক্রমের পালিয়ে যাওয়াটা কোনো ভুল নয়, প্ল্যানিং ছিল। ওকে সাহায্য করা হয়েছে। কে করেছে? সাব ইন্সপেক্টর গুরুনাথ মাত্রে। ওই জাইলো গাড়িটা আর ওতে পাওয়া ইউনিফর্মটা তোমারই ছিল। তুমি বিক্রমের হ্যান্ডকাপটা খুলে ওকে পালাতে সাহায্য করেছিলে। ওকে আমি পরে দেখছি। অজয়, বাইরে নিয়ে যাও ওকে। স্যার সুনীল, যেভাবেই হোক দেশমুখকে চাই। পুলিশ ফোর্সের মধ্যে বিক্রমের একজন গুপ্তচর ছিল, যে প্রথম থেকেই বিক্রম দেশমুখকে সমানে সাহায্য করে আসছিল। এই পুলিশ অফিসারই কি বিক্রম দেশমুখের পুনর্জন্মের জন্য দায়ী ছিল? এর আশীর্বাদেই কি বিক্রম এত বছর ধরে বরুণ সুরি সেজে পুলিশের চোখে ক্রমাগত ধুলো দিয়ে আসছিল? মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের সম্মানের বাজি লেগেছিল। এখন প্রশ্নটা হলো, পরের দিনের খবরের কাগজের হেডলাইন ছাপার আগে বিক্রম দেশমুখ কি পুলিশের হেফাজতে আসবে নাকি না? হ্যালো। হ্যাঁ হ্যালো ঋষভ, বরুণ বলছি। আরে বরুণ, কি ভাই তুই মাঝে মধ্যে কোথায় উধাও হয়ে যাস, আর এখন একটা একদম নতুন নাম্বার থেকে ফোন করছিস? দেখ ভাই, একটা বিশাল বড় ঝামেলায় ফেসে গেছি, তোর হেল্প চাই আমার। হ্যাঁ হ্যাঁ বল না, কি করতে হবে? তুই আগে আমাকে মেরিন ড্রাইভ থেকে পিক আপ কর, তোকে আমি সবকিছু বলছি। ওকে। স্যার এসব কি হচ্ছে? কিছুই বুঝতে পারছো না? না স্যার, তোমার বাবা তোমার ফ্ল্যাটে আসার পর তুমি কোথায় ছিলে? রাগ করে আমি বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম। অভিষেক, অভিষেক, টেবিলে সব কি? অভিষেক, তোমার এই 3 জন বন্ধু, এরা কে তুমি জানো? বরুণ সুরি মনিকার ভাই। ও প্রডিউসারদের জন্য প্রজেক্ট ডিজাইন করে, আর সাহিল আর দেবেন ওর পার্টনার্স। এর মানে হলো তুমি হয়তো কিছুই জানো না, বা হয়তো তুমি সব কিছুই জানো আর আমাকে বোকা বানাচ্ছ। না স্যার, সত্যি আমি এটুকুই জানি। এরা 3 জনই দাগি ক্রিমিনাল। যাই হোক, ফ্ল্যাট থেকে বেরিয়ে তুমি কোথায় গিয়েছিলে? বরুণ আমাকে বলেছিল যে ও আমাকে গোয়ার ক্যাসিনোতে নিয়ে যাবে, আর গোয়া যাওয়ার সময় আমরা একটু রিল্যাক্স করার জন্যে চিপলুনে দাঁড়িয়েছিলাম। চিপলুন ওই গোয়া রাস্তা দিয়ে পড়ে স্যার। ওখানে ওই বরুণের একটা ফার্ম হাউসও আছে। দেবেন আর সাহিল আমাদের সাথেই ছিল, কিন্তু ওদের একটা কাজ পড়ে যায়, তাই মুম্বাই ফিরে আসে। তুমি কি জানো ওদের মুম্বাইয়ে কি কাজ ছিল?
ওরা মুম্বাই ফিরে তোমার ফ্ল্যাটে ঢুকে তোমার বাবার মার্ডার করেছে। আমার বাবাকে মার্ডার করেছে? আমার মা কোথায় স্যার? তোমার মা তোমার বাবার মৃতদেহ নিয়ে দিল্লি ফিরে গেছেন, আর হয়তো এতক্ষণে তার সৎকারও হয়ে গেছে। কিন্তু বলুন, এইরকমটা কেন করলো? ও কোনো বরুণ টরুণ না, ও একটা ভয়ঙ্কর ক্রিমিনাল। ওর নাম বিক্রম দেশমুখ। মনিকা তোমাকে মিথ্যে বলেছিল, ওর কোনো ভাইটাই নেই। মনিকাকে কতদিন ধরে চেনো? ও অনেক দিন ধরে স্যার, প্রায় 1-2 বছর ধরে। মনিকা আমার খুব ভালো বন্ধু স্যার। বলুন, ও ক্রিমিনাল বিক্রম দেশমুখ? আমি সত্যি বলছি স্যার, আমি জানি না বরুণ কোথায়। মনিকা, তুই যদি আর একবার বিক্রমকে বরুণ বলিস না, তোর এমন অবস্থা করব জীবনে আর তুই কখনো মিথ্যে বলতে পারবি না। আমি সত্যি বলছি। দেখ মনিকা, এমনিতেই আমার মাথা গরম হয়ে আছে। আজকের দিনটা শেষ হওয়ার আগেই বিক্রম দেশমুখকে আমি আমার কাস্টাডিতে চাই। দেখুন স্যার, আমি শুধু ওর বরুণ নামটাই জানি। এটা সত্যি যে ও আমার ভাইটাই কিছু নয়, ও আমার বয়ফ্রেন্ড। কয়েক বছর আগে একটা পার্টিতে আমাদের দেখা হয়, তখন আমার অবস্থা খুব খারাপ ছিল। মুম্বাইয়ে থাকাটা খুব কষ্টকর হয়ে যাচ্ছিল, বেঁচে থাকাই মুশকিল হয়ে যাচ্ছিল। আমি এটা জানতাম যে ওর একটা ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে, কিন্তু না আমি কিছু জানতে চেয়েছি, না ও আমায় কিছু বলেছে। তারপর থেকে আমরা একসঙ্গেই থাকতাম। আমি ভেবেছিলাম আমার ক্যারিয়ারের একটা কিছু হবে, কিন্তু কিচ্ছু হয়নি। এত খারাপ অ্যাক্টিং করলে কি করে তৈরি হবে ক্যারিয়ার? তোর থেকে তো ভালো অ্যাক্টিং রাস্তার ভিখারিরা করে। এই, চুপ চুপ। এবার বল, এই বিক্রম দেশমুখ মুম্বাইতে সবচেয়ে বেশি ভরসা কাকে করে? সাহায্যের জন্য ও কার কাছে যাবে? একজন আছে, ঋষভ পাধওয়া। বরুণ মানে আমি বলতে চাইছি বিক্রম ওর সাথে আমার পরিচয় করিয়েছিল। এই ঋষভ বর্মা কে আর কি করে? একজন বিজনেসম্যান। সেল নাম্বার দে। কিন্তু বরুণ, মনিকা হিসাবের মধ্যে কি করে ইনভলভ হলো? মনিকা অভিষেকের খুব ভালো বন্ধু ছিল, আর এখন পুলিশ অভিষেককে ডাউট করছে। যদি মনিকা জেলে যায় তাহলে ব্যাস, তারপরে আমাকে ধরবে। তাহলে তুই এবার কি করবি? দেখ, আমি তো বাড়ি যেতে পারবো না। তুই আমার একটা কাজ কর, আমার জন্য কয়েকটা জামা কাপড় ব্যবস্থা করে দে। একটা রাত্রি হোটেলে থাকার জন্য বুকিং, আর ব্যাংকক যাওয়ার জন্য একটা টিকিট। দেখ, পুলিশ তোর পেছনে পড়ে আছে, ইন্ডিয়া ছেড়ে বেরোনো তোর মুশকিল হয়ে যাবে। আরে সেসব আমি সামলে নেব, তুই শুধু আমার এই 3টে কাজ করে দে। আর এই টাকা পয়সাগুলো আমি ব্যাংককে গিয়ে পাঠিয়ে দেবো। আরে ভাই, কি টাকা পয়সার কথা বলছিস? আরে আমি তো তোর বন্ধু, এটুকু তো করতেই পারি। কাম অন ইয়ার। থ্যাংক ইউ রে। 1998-তে বিক্রম দেশমুখ অ্যারেস্ট হয়েছিল ডাবল মার্ডার কেসে। এয়ারলাইন্স এমপ্লয়ি সুবোধ ঘোষ আর তার বাবাকে মেরেছিল। কেস চলেছিল 2005 অবধি, তখনও জেলে ছিল। তারপর 2005-এ বেল পায়। তারপর থেকে ওর ফাইল ওই একই রকম আছে। স্যার, ভেতরের সাহায্য ছাড়া এটা সম্ভবই নয়। গুরুনাথ, ফোর্সে কত বছর আছো? তোমার ধারণা আছে তোমার সাথে কি হতে পারে, বিশেষ করে তোমার সাথে? তাহলে এই ফালতু নাটক বন্ধ করো, সব পরিষ্কার হয়ে গেছে। স্যার, বিক্রম দেশমুখ আমার শালা, ওর খুড়তুতো বোন আমার স্ত্রী। তাহলে 2005 থেকে আজ পর্যন্ত তুমি এই আত্মীয়তাই করে এসেছো। তাহলে এই সবই নাটক ছিল। বরুণ সুরি, মনিকা সুরি, ভাই বোন, ফিল্মের ব্যাপার। এই ব্যাপারে তুমি প্রথম থেকেই জানতে, তাই না? শোনো গুরুনাথ, যদি কাল সকালের মধ্যে যদি বিক্রম দেশমুখকে ধরতে না পারি, তুমি কালকে সকালটা দেখতে পাবে না। স্যার, বিজয়ের নাম্বারটা আমরা ট্রেস করে ফেলেছি। মনে হয় ও গাড়িতে আছে। লাস্ট যে নাম্বারের সঙ্গে ও কথা বলেছে সেটা হলো 998989। স্যার, মনিকার কল রেকর্ডেও এই নাম্বার ছিল। 2 দিন আগেও কল এসেছিল। এটা বিক্রম দেশমুখের নতুন নাম্বার। নাম্বারটা ট্র্যাক করো, আমার রিয়েল টাইম ট্র্যাকিং চাই। অলরেডি দেওয়া হয়েছে। কারেন্ট লোকেশন হলো কোলাবা। আমার এক্সাক্ট লোকেশনটা চাই প্রতাপ। ইয়েস স্যার। স্যার, অভিষেক বাত্রা ইনোসেন্ট মনে হচ্ছে। ও হয়তো জানতোই না যে ওর বাবার মার্ডার হতে চলেছে। তাছাড়াও গন কেস স্যার, ড্রাগসের নেশা একেবারে চুপ। সেই জন্যই তো ওরা এত সহজে অভিষেককে ফাঁসাতে পেরেছিল। আমি শুধু জানতে চাই অভিষেক বাত্রার কাছে এমন কি আছে যার জন্য ওরা ওকে ফাঁসিয়েছিল, ওর বাবাকে খুন করলো। একবার বিক্রম দেশমুখকে হাতে পেলে না, সব উত্তরগুলো পেয়ে যাব। আর ওই মিসিং প্রডিউসার জয় রাঠোর, ওর কেসটাও সলভ হয়ে যাবে।
স্যার জয় আমাদের বলেছিল ও খুব শিগগিরই ফিল্মে শুটিং শুরু করতে যাচ্ছে, আর ওর দুই বন্ধু মনিকা সুরি আর বরুণ সুরি ওকে ফিল্ম বানানোতে সাহায্য করছে। স্যার আমাদের সন্দেহ ওদের ওপরেই। আমি ক্রাইম ব্রাঞ্চের টাচে আছি। দেখুন, এই কেসে কিছু একটা হচ্ছে। এই বরুণ সুরি কোনো সাধারণ চিটার নয়, কিন্তু আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। 1 মাস হয়ে গেল, এখনো আপনি বলছেন ধৈর্য ধরতে হবে? স্যার এই যে অ্যাক্ট্রেস মনিকা সুরি, এর ব্যাপারে আমরা পেপারে পড়েছি ও লোখান্ডওয়ালা কমপ্লেক্সে কোনো এক সিনিয়র সিটিজেনের হত্যার সঙ্গে যুক্ত। তখন থেকে ঘুমোতে পারছি না স্যার, জয়ের জন্য দুশ্চিন্তা আরও বাড়ছে। দেখুন, আমি আমার পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা করছি এবং করব। আপনারা জানেন না যে আমার ওপরও কিরকম প্রেশার আছে। ইন্সপেক্টর, একটা হারিয়ে যাওয়া ছেলের মায়ের ওপর কতটা প্রেশার থাকে সেটা ভেবে দেখুন। চল ভাই, তোর হোটেল এসে গেছে। ঋষভ, তোর ফোনটা পাবো? একটা ফোন করবো। আরে নিয়ে না। চল। মা তোমার ফোন। হ্যালো। হ্যাঁ আশা, বিক্রম বলছি। আরে বিক্রম, কোথায় আছিস তুই? আমি ভালো আছি। তুই একটা কাজ কর, আমার যে পাসপোর্টটা তোর কাছে আছে না, ওটা আমার চাই। তো ঠিক আছে না, তুই বাড়িতে এসে নিয়ে যা। না না, আমি যেতে পারবো না, তোকে আসতে হবে। আরে না রে, এখনো পর্যন্ত তোর জামাইবাবু বাড়ি ফেরেনি, আর গীতাও বাড়িতে একা আছে। আমি ওকে একা রেখে যেতে পারবো না। আশা, এক্ষুনি আসতে হবে না। জামাইবাবু আসার পরে রাত 10টা নাগাদ তুই বাড়ি থেকে বেরো। আর শোন, ফোর্ট সাইডে আসতে হবে তোকে। কেন? কি হচ্ছে ভিকি এসব? তুই আচ্ছা তুই ঠিক আছিস? তুই কোনো ঝামেলায় জড়িয়ে পড়িসনি তো? আশা, যেটা বলছি সেটা কর না। আর এসব বড় বিজনেসের কথা তোকে পরে বুঝিয়ে বলবো আমি। শোন, তুই রেডি থাকিস, আমি তোকে আরেকবার ফোন করছি। রুম নাম্বার 204। থ্যাংক ইউ ভাই। ঋষভ, আমি তোর ফোনটা রাখতে পারি? আমার ফোনের ব্যাটারিটা লো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ভাই, কোনো অসুবিধা নেই। তুই গিয়ে আরাম কর, একটু ফ্রেশ হয়ে যা। আমি ব্যাংককের টিকিটের ব্যবস্থা করছি। আচ্ছা ঋষভ, ব্যাংককের 2টো টিকিট করিয়ে দিবি, একটা বরুণ সুরির নামে আর একটা রমেশ ভোরের নামে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। সেটা কেন? সেফ থাকতে চাইছি ভাই। ওকে ব্রাদার, যেমনটা তুই চাস। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, বিক্রম দেশমুখের ফোন লাস্ট ওয়ারলিতে ট্র্যাক করা হয়েছে, তারপর থেকে ফোন ডেড স্যার। শিট, সুইচ অফ করেছে বোধহয়। প্রতাপ, একটা কাজ করো, রেল স্টেশন, এয়ারপোর্ট আর সবকটা চেকপোস্টে রেড অ্যালার্ট জারি করো। 100% ও মুম্বাই ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু আমাদের ওকে যে কোনো মূল্যে ধরতে হবে। স্যার, আমরা সবকিছু বলছি। স্যার, আমরা বিক্রমের সঙ্গে মাত্র 4 বছর আছি। স্যার, এই 4 বছরে আমরা যা যা করেছি আমরা একসঙ্গেই ছিলাম। স্যার, কিন্তু এখনো কোথায় আছে আমরা কিচ্ছু জানি না। স্যার বল। স্যার, ওর বাড়ি চিপলুনে, যেখান থেকে আপনি আমাদের ধরেছিলেন। ও প্রত্যেকবার কাজ শেষ হওয়ার পর চিপলুনে চলে যায়। স্যার, চিপলুনে কোথায় আছে ও? স্যার, আমি চিপলুন পুলিশকে ইনফর্ম করে দিয়েছি ওদের ওপর নজর রাখতে। আমরা ওর মুম্বাইয়ের বাইরে যাওয়ার সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছি, এয়ারপোর্টও। স্যার, বিক্রম মুম্বাইয়েরই কোনো একটা গর্তে লুকিয়ে আছে, কিন্তু আজ রাতে ও বেরোতে সাহস করবে না। কিন্তু কাল সকালের মধ্যে ওকে আমার কাস্টাডিতে চাই অজয়। আর হ্যাঁ, 2005-এর রেকর্ড আমি চেক করেছি, তখনও বেল পেয়ে নিজের চেহারাটা পাল্টে নিয়ে সহজেই পালিয়ে যেতে পেরেছিল। এবারে ও একই চেষ্টা করবে, কিন্তু আমরা সেটা হতে দেব না। একদিকে ক্রাইম ব্রাঞ্চ বিক্রমকে ধরার জন্য নিজের মাথা খুঁড়ে ফেলছিল, আর অন্যদিকে বিক্রম দেশ ছেড়ে পালাবার পুরো প্ল্যান করে ফেলেছিল।
ডাবল মার্ডারের আসামি এখন আরও একটা খুন করে আইনের হাত থেকে পালাচ্ছিল। ওর বিরুদ্ধে আরেকজনকে উধাও করার অভিযোগও ছিল। পুলিশ আর বিক্রম দেশমুখের মধ্যে এবার ইঁদুর বেড়ালের খেলা শুরু হয়ে যায়, আর রাত বাড়ার সঙ্গে সঙ্গে তার তীব্রতা আরও বেড়ে যায়। বিক্রম কয়েক ঘন্টা আগে পুলিশ স্কোয়াডের চোখে ধুলো দিয়ে পালিয়েছিল। ওকে ধরা শুধু এই কেসের জন্য নয়, বরং ক্রাইম ব্রাঞ্চের রেপুটেশনের জন্য খুব জরুরি ছিল। এমন মনে হচ্ছিল যেন এই রাতের শেষই হবে না। কিন্তু সূর্য ওঠার আগে আশার একটা আলো দেখা দিল। 2005-এ যখন ও জামিন ভেঙে পালালো তখন ওর চেহারা বদলে ফেলেছিল। আর তুমিও ওর এই ফাইলটা সব ফাইলের তলায় চালান করে দিয়েছিলে। আর তার মানে হলো এটাই যে বিক্রম দেশমুখ নিজের চেহারা পাল্টে, মানে প্লাস্টিক সার্জারি করে নিজের কান, নাক, চোখ আর নিজের পুরো চেহারা পাল্টে ইন্ডিয়া থেকে পালিয়ে যেতে পারে। দেখ গুরুনাথ, যদি তুই বিক্রমকে ধরিয়ে দিতে আমাদের সাহায্য করিস তাহলে হয়তো তোর শাস্তিটা কম হবে। স্যার, বিক্রমের আলাদা আলাদা নামে পাসপোর্ট আছে। এখন তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারছে না, তাই ওর বোন আশার সঙ্গে হয়তো যোগাযোগ করেছে, কারণ ওই একটা পাসপোর্টও ওর কাছেই রাখে। সুনীলকে ইনফর্ম করো। আশা রাও, B402, সানফ্লাওয়ার অ্যাপার্টমেন্ট, নিয়ার আইসি কলোনি। ও এত রাতে তোমাকে ডেকেছে কেন? ও নিজে কেন এখানে আসেনি? আমি কিচ্ছু জানি না, মনে হচ্ছিল ও খুব টেনশনে আছে, তাই জন্য আমিও খুব বেশি জোর করিনি। ও কোথায় যেতে বলেছে? ও বলেছিল যে ও আবার ফোন করবে। এক মিনিট, আমি দেখছি। আশা রাও। হ্যাঁ, আমি আশা রাও। হ্যালো। হ্যাঁ আশা, তুই রেডি আছিস তো? হ্যাঁ, আমি রেডি আছি। তুই এক্ষুনি সিএসটি স্টেশনে চলে আয়, আমি তোর জন্য অপেক্ষা করছি। 11:15টার মধ্যে পৌঁছা। হ্যাঁ, আমি এক্ষুনি ট্রেন ধরছি। বিএমসির এক্সিট পয়েন্টের দিকে দাঁড়িয়ে থাকবো, সিএসটি স্টেশনের সামনে। তুই জানিস তো কোথায় সেটা? হ্যাঁ হ্যাঁ, আমি জানি। স্যার, ও সিএসটি স্টেশনে দাঁড়িয়ে আছে, 11:15টার সময় দেখা করবে। দ্বিতীয়বার ফোন করলে আপনি ওকে বলে দেবেন আপনি বেরিয়ে পড়েছেন, ট্রেনে আছেন। আমার ভাই খুনি, ক্রিমিনাল। দুঃখের ব্যাপার তো এটাই, বাড়ির লোকই জানে না ও কতগুলো ঘর ভেঙে দিয়েছে। একবারও যদি আপনি এই এনভেলপটা খুলে দেখতেন তাহলে জানতে পারতেন যে আপনার ভাইয়ের পাসপোর্ট অন্য কারো নামে রয়েছে। আর তখনই আপনি বুঝতে পারতেন আপনার ভাই যেটা করছে সেটা বেআইনি, ক্রাইম।
হ্যালো, হ্যাঁ আশা, কোথায় আছিস তুই? আমি এক্ষুনি ভাইকালা ক্রস করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাড়াতাড়ি আয়। আর আর দেখবি আমি সিএসটির সামনে বাস স্টপে দাঁড়িয়ে রয়েছি। হ্যাঁ, এই তো আমি এক্ষুনি পৌঁছচ্ছি। ভাইকোলা স্টেশন পার করেছে আর ট্রেনের আওয়াজও এলো না। সিএসটি স্টেশনের সামনে দাঁড়িয়ে আছে, দরকার পড়লে গুলি করে দেবে, কিন্তু পায়ে। স্যার মুভ। ওই যে ওখানে। সাত বছর আমাদের ছুটিয়েছিস না, এবার 14 বছর তুই আরাম করবি জেলে। চল। বিকেল 5টায় বিক্রম দেশমুখ ক্রাইম ব্রাঞ্চের হাত থেকে পালিয়েছিল, আর রাত 11:45 ওকে ফের ক্রাইম ব্রাঞ্চ গ্রেপ্তার করল। পুলিশ ফোর্স এবারের মতো মিডিয়ার গোটা দেশের সামনে লজ্জিত হবার থেকে বেঁচে গিয়েছে। এই অপারেশন বিদ্যুৎ গতিতে করা হয়েছিল। এখন পুলিশ ফোর্স বিক্রম দেশমুখের অপরাধে ঝাঁপি খোলার জন্য উন্মুখ হয়েছিল। প্রতিটা অফিসার এটা জানতে চাইছিল যে বিক্রম দেশমুখ গত 7 বছর কোথায় ছিল আর কি করছিল। কালকের এপিসোডে আমরা দেখব যে অমর বাত্রার খুন কেন হয়েছিল, আর তার সাথে এটাও জানবো যে জয় রাঠোর নিরুদ্দেশ হয়ে যাওয়ার পিছনের কারণটা ঠিক কি ছিল। কাল 1 জুলাই 2012 রবিবার ক্রাইম পেট্রোল দস্তক কাল রাতেও রাত 11টায় টেলিকাস্ট হবে। আমরা আপনাদের এটা জানাতে চাই যে ক্রাইম পেট্রোল দস্তক এখন থেকে সপ্তাহে 3টে নতুন এপিসোড টেলিকাস্ট করবে, শুক্রবার, শনিবার আর রবিবার। মনে রাখবেন, রাত 11টায়। রবিবার রাত্রের আমাদের প্রথম টেলিকাস্ট হবে কাল, যেখানে আমরা ভয়ঙ্কর বিক্রম দেশমুখের কুকীর্তির রহস্য উন্মোচন করব।